গল্পের শুরুতে প্রচন্ড বৃষ্টির মাঝে দুইজন পুলিশ মরিস নামের এক কয়েদিকে ধরে নিয়ে যায়। প্রথমে পুলিশরা এই কয়েদিকে জাহাজে করে একটা দ্বীপে নিয়ে যায়। সে জাহাজ থেকে নামতেই তাকে একটা গাড়িতে করে আলকাটাস নামের একটা জেলে নিয়ে যাওয়া হয়। এই দ্বীপে শুধুমাত্র এই জেলটা ছাড়া আর কিছুই নেই। আমেরিকার সব থেকে নামি দামি দাগি আসামিদেরকে রাখা হয় এই জেলে। মরিস দেখতে পায় এই জেলের বিল্ডিং গুলো আর সিকিউরিটি সিস্টেম খুবই মজবুত, তাই এখান থেকে কারোর পালিয়ে যাওয়ার কোনো সাধ্যই নেই। মূলত এই মরিস এর আগেও অসংখ্যবার জেল পালিয়েছে, তাই তাকে এই জেলে পাঠানো হয়েছে যাতে সে আর কোনোদিন জেল পালাতে না পারে। মরিসকে খুব ভালোভাবে চেক করে জেলের ভিতরে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই একজন গার্ড তাকে স্বাগতম জানায়। পরের দিন সকাল হতেই একটা বেল বাজলে সব সেলের দরজা অটোমেটিক খুলে যায়। একজনের জন্য একটা মাত্র সেল। গার্ড সবাইকে জেল থেকে বের হয়ে আসতে বলে। প্রত্যেক কয়েদির একই রকম পোশাক। সকালে সবাইকে লাইন দিয়ে নাস্তা খেতে হয়। সবাইকেই এখানকার নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। মরিস লিটমাস নামে এক কয়েদির সামনে খাবার খেতে বসে। তখন মরিস বলে, আমাকে সস দেওয়া হয়নি, তাহলে আমি নুডলস কি করে খাবো? লিটমাস বলে, তুমি জেলে এসেছো না শ্বশুর বাড়ি যে তোমাকে জামাই আদর করবে? লিটমাস মরিসের কাছে কিছু খাবার চায়। মরিস তার খাবার দিলে সে তার পোষা ইঁদুরকে খাওয়ায়। সে সময় উইফ নামের এক কয়েদি সেখানেই বসে খাবার খাচ্ছিল। সে মরিসকে রাগানোর চেষ্টা করে। এর নামে অনেকগুলো ধর্ষণের মামলা আছে। উইফ সব সময় মরিসের পেছনে লেগে থাকে। রাত হলে গার্ড মরিসকে অফিসারের কাছে নিয়ে আসে। তখন তাকে অফিসার এই জেলের সকল নিয়ম কানুন সম্পর্কে জানিয়ে দেয়। সে বলে, আমি জানি তুমি খুব ইন্টেলিজেন্ট, কিন্তু তোমার চালাকি এই জেলে কোনোভাবেই খাটবে না। আজ পর্যন্ত কেউই এই জেল থেকে পালিয়ে যেতে পারেনি, আর এখানে সবকিছু আমার মর্জিতেই হবে। যেমন তোমার সাথে কে দেখা করতে পারবে, কে পারবে না, সেটা আমিই বলে দেব। ইভেন তোমার সাথে 2 মাস পর একজন দেখা করতে আসতে পারবে, মাসে কতবার গোসল করতে পারবে, সেই সব কিছুও আমিই বলে দেব। এমন সময় মরিস এখান থেকে সুযোগ বুঝে একটা নেল কাটার চুরি করে নেয়। সেই নেল কাটার সে তার বইয়ের ভিতর লুকিয়ে রাখে। পরের দিন সকালবেলায় বাথরুমে গোসল করার সময় উইফ মরিসকে আবারও বিরক্ত করে। এবার মরিস আর তাকে ছেড়ে কথা বলে না। সে তার আসল রূপ দেখিয়ে দেয়। উইফকে ধরে জোর করে তার মুখের ভিতর সাবান ঢুকিয়ে দেয়। এরপর গার্ড মরিসকে একটা লাইব্রেরিতে নিয়ে আসে কাজ করার জন্য। এই জেলে যে যে কাজ করতে পারে তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হয়। এখানে এসে মরিস ইংলিশকে দেখতে পায়। এই ইংলিশ অনেক আগে থেকেই এখানে কাজ করে, আর এখানে সে একজন সিনিয়র কয়েদি। আজ সকালে তার সাথে যে গোসলখানায় মারামারি হয়েছে সেই খবরটাও জানতো। অর্থাৎ ইংলিশ এই জেলের কোথায় কি হচ্ছে না হচ্ছে এই সব খুঁটিনাটির খবরই সে জানে। মরিস তাকে জিজ্ঞাসা করে, আপনার কি জন্য জেল হয়েছে? তখন ইংলিশ বলে, আমেরিকায় বর্ণবাদ বেড়ে গিয়েছিল। আমি তাদের ভেতর 2 জনকে খুন করেছিলাম, যার কারণে আমাকে যাবজ্জীবন জেল দেয়, আর তার শাস্তি স্বরূপ আমাকে এখানে রাখা হয়েছে। ইংলিশ মরিসকে কিছু বই দেয়। এই বইগুলো প্রত্যেক কয়েদির কাছে পৌঁছে দিতে হবে। এই জেলের অবশ্য কিছু সুবিধা আছে। তাদের বিনোদনের জন্য বইও পড়তে দেওয়া হয়, এবং খেলাধুলার জন্য ছাদে খেলার ব্যবস্থা করা হয়। যার যেটা ভালো লাগে ফ্রি টাইমে সে সেটাই করতে পারে। তো যাই হোক, মরিস ছাদে আসলে ডগকে দেখতে পায়। ডগ সেটা নিজের ছবি আঁকছিল। এখানে সে অনেক বছর যাবৎ বন্দী আছে। তার ছবিতে আঁকা ফুল দেখে জিজ্ঞাসা করে, ছবির সাথে ফুল দেওয়া আছে, কিন্তু বাস্তবে তো তোমার কানে কোনো ফুল নেই, এমন ছবি এঁকেছো কেন? ডগ বলে, এই ফুলের অর্থ হলো সুখ, যেটা আমার ছবিটাই আছে কিন্তু আমার মনে নেই। তারপর মরিস ইংলিশের কাছে গিয়ে বসে আর মজা করে বলে, আচ্ছা, তুমি কখনো এই জেল থেকে পালানোর চেষ্টা করনি? আমি যদি এখান থেকে পালাতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? তার এসব কথাবার্তা শুনে ইংলিশ বলে, এটা আমাদের জন্য শুধুমাত্র একটা জেল নয়, কবরের মতো। এখান থেকে পালানোর কল্পনা করাও ভুল হবে, কারণ তুমি পালিয়ে কোথা থেকে যাবে? সামনে এই যে বিশাল সমুদ্র, সেখানে ঠান্ডা বরফ অথই পানিতে তুমি বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। সাথে তো আছে আরো সমুদ্রের হিংস্র সব প্রাণী, আর এখানকার গার্ডরা অনেক ভয়ানক। 2 ঘন্টা পর পর হাজিরা নেয়। কিছু বছর আগে 2 জন কয়েদি জেল থেকে পালানোর চেষ্টা করেছিল। তার কারণে গার্ডরা তাকে গুলি করে মেরে ফেলেছিল। তাই অন্তত বেঁচে থাকতে হলে এই সব চিন্তা ভাবনা বাদ দাও। রাতের বেলা একদিন গার্ড এসে তার পরের দিনের কাজ তাকে বুঝিয়ে দিয়ে যায়। পরদিন মরিস লিটমাসকে বলে, আচ্ছা, এখান থেকে কি করে পালানো যায়? লিটমাস মজা করে বলে, আরে এটা হচ্ছে একদম সিম্পল। তুমি তোমার সেলে থাকা ভেন্টিলেশন ভেঙে জেলের ছাদে চলে যাবে। সেখান থেকে গাড়ির কাছ থেকে চাবি নিয়ে টুপ করে পালিয়ে যাবে। লিটমাস এমন মজা করে এখান থেকে চলে যায়। এমন সময় পেছন থেকে উইফ তার উপর হামলা করতে আসলে ডগ তাকে সতর্ক করে দেয়। সাথে সাথে সেখানে উইফের এসে তার উপর হামলা করা শুরু করে। তাদের এই তুমুল লড়াই ছাড়াতে গিয়ে একজন গার্ডও আহত হয়। উপর থেকে আরো একজন গার্ড এই সমস্ত কিছু দেখতে পেয়ে তাদের উপর গুলি ছুটতে থাকে। ঘটনা গুরুতর আকারে খারাপ হয়ে যায়। এরপর তাদের 2 জনকে ধরে ডি ব্লকে নিয়ে যাওয়া হয়। সেখানে বন্দীদেরকে আটকে রেখে শাস্তি দেওয়া হয়। আর এটা এমন একটা সেল যেখানে ঘুটঘুটে অন্ধকার এবং কোনো প্রকার সূর্যের আলো এই রুমের ভিতরে প্রবেশ করতে পারে না। সেলে ঢোকার আগে উইফ মরিসকে হুমকি দিয়ে বলে, তোমার মৃত্যু আমার হাত থেকে কেউ ঠেকাতে পারবে না। সারা রাত জেলের ভিতর মরিচের উপর অমানবিক অত্যাচার করা হয়। পরদিন তাকে আবারও তার পুরনো সেলে ফিরিয়ে আনা হয়।
লিটমাস মরিসকে তার পোষা ইঁদুরের গায়ে এক টুকরা কাগজে চিরকুট লিখে স্বাগত জানায়। কিছুদিন পর চার্লি নামের নতুন এক কয়েদিকে পাশের ছেড়ে রাখা হয়। মরিস আর চার্লির ভেতরে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। মরিস চার্লিকে বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেয়। একদিন অফিসার তাদের সাথে দেখা করতে আসলে ডকের ঘরে অনেক পেইন্টিং দেখে রেগে যায়, যেখানে ওই অফিসারেরও একটা পেইন্টিং ছিল যেটা ডগ এঁকেছিল। অফিসার গার্ডদের নির্দেশনা দিয়ে বলে আজ থেকে ডকের পেইন্টিং করা যাবতীয় সবকিছু নিয়ে নেবে, কারণ ডগ পেইন্টিং বেশি করছে আর তার কাজ কম করছে। এদিকে ডগের জীবনের পেইন্টিং ছাড়া আর কোনো কিছুই ছিল না। সে শুধুমাত্র এই পেইন্টিং এর মাধ্যমেই নিজেকে বাঁচিয়ে রাখত। সে পুরোপুরি ভেঙে পড়ে, তার চোখে মুখে রাগও ফুটে উঠেছিল। মরিস গার্ডদের বলে ডগের উপর নজর রাখতে, কারণ সে হয়তো কোনো কিছু ভুল করে ফেলতে পারে। গার্ডরা তখন এত কিছু ভাবতে হবে না বলে মরিসকে তার কাজে পাঠিয়ে দেয়। এরপর কাজে গিয়ে কোড়াল নিয়ে এক কোপে তার হাতের 3টে আঙ্গুল কেটে ফেলে। সে বলে যে আঙ্গুল দিয়ে আমি পেইন্টিং করতে পারবো না, সেই আঙ্গুল থাকার চেয়ে না থাকাই ভালো। সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরেই মরিস গিয়ে দেখে ডগের পকেটে সেই ফুলটা রয়েছে, যেই ফুলটা সে তার পেইন্টিং এ এঁকেছিল। মরিস বুঝতে পারে এই ফুলটার মতো এখানকার মানুষগুলো তার থেকে সুখ কেড়ে নিয়েছে। তারপর মরিস ডগের কাটা 3টে আঙ্গুল একটা বক্সে তুলে গার্ডকে দিয়ে বলে যাও গিয়ে তোমার অফিসারকে দিয়ে দাও, সে দেখে ভীষণ খুশি হবে। তারপরে মরিস তার সেলে এসে দেখে একটা তেলাপোকা তার ভেন্টিলেশন বেয়ে বাইরে চলে যাচ্ছে। এটা দেখেই সে চিন্তা করে এখান থেকে হয়তো যাওয়ার কোনো রাস্তা আছে। পরদিন সকালে নাস্তা করার সময় এক টেবিলে খেতে বসলে সেখানে নতুন 2জন কয়েদি ছিল। এই নতুন 2 কয়েদির নাম জন এবং ক্লারেস। তারা মরিচকে জিজ্ঞাসা করে কেমন আছো। মূলত এই 2জন আগে এক সময় মরিচের সাথে একই জেলে ছিল, যার কারণে তারা পূর্ব পরিচিত। আর তারপর তারা 3জন মিলে বেশ গল্প করতে থাকে। এদিকে চার্লির বান্ধবী তার সাথে দেখা করতে আসে, আর ইংলিশের মেয়ে আসে তার সাথে দেখা করতে। চার্লির বান্ধবী তাকে বলে তোমার মা অনেক অসুস্থ, ডাক্তার বলেছে হয়তো আর বেশি দিন বাঁচবে না, 2 মাসের মতো সময় আছে তার হাতে। এমন সময় প্রহরী এসে বলে তোমাদের সময় শেষ, এখান থেকে এখন যেতে পারো। তারপর চার্লি অনেক টেনশন করে। সে ছাদে এসে মরিচকে বলে তোমরা যদি এখান থেকে পালাতে চাও তাহলে তোমাদের সাথে আমাকে সামিল করো। আমার মা বেশি ভালো নেই, আমি চাই মায়ের শেষ দিনগুলোতে তার পাশে থাকতে। পরের দিন তারা খাবার খাওয়ার সময় সবাই মিলে একটা মিটিং করে। মরিস তাদেরকে বলে প্রত্যেকটা সেলে একটা করে ভেন্টিলেশন আছে, যেটা দিয়ে সরাসরি ছাদে যাওয়া সম্ভব। যেহেতু এই জায়গাটা সমুদ্রের পাশে, সেহেতু জেলের ভেন্টিলেশনের রডগুলো নোনা ধরে নরম হয়ে গেছে, খুব সহজেই সেগুলো ভেঙে ফেলা সম্ভব। আমার কাছে একটা নেল কাটার আছে, আমি সেটা দিয়ে ভেন্টিলেশন ভাঙার চেষ্টা করছি। যদি আমরা ভেন্টিলেশনটা ভেঙে ফেলতে পারি তাহলে ছাদে গিয়ে পর্যবেক্ষণ করে বুঝতে পারবো কোন রাস্তা দিয়ে পালানো সম্ভব। তারপর সুস্থভাবে একটা প্ল্যান করে এখান থেকে একে একে পালিয়ে যাব। তখন জন বলে সবই বুঝলাম, কিন্তু ভাঙার পরে সেটা আবার জোড়া লাগাবে কি করে, নয়তো আমরা গাড়ির কাছে ধরা পড়ে যাব। মরিচ বলে লাইব্রেরি থেকে আমাদের যে ম্যাগাজিন বই পড়তে দেওয়া হয় তার পেপারগুলো অনেক মোটা হয়, আমরা যদি ওটাকে কেটে রং দিয়ে ভেন্টিলেশনের মতো এঁকে দিতে পারি তাহলে দূর থেকে বুঝতে পারবে না ওটা অরিজিনাল ভেন্টিলেশন নাকি আঁকা। আর আমাদের পালাতে হলে অবশ্যই রাতে পালাতে হবে, সব সময় আমাদের পুরো রাতটাকে কাজে লাগাতে হবে। জন বলে যখন গার্ডরা পাহারা দেবে তখন যদি আমাদের সেলে দেখতে না পাই তাহলে তারা আমাদের খোঁজাখুঁজি করতে শুরু করবে। মরিস বলে তারও প্ল্যান আছে, আমরা সবাই আমাদের মতো দেখতে একটা করে পুতুল বানাবো, বইয়ের কাগজ দিয়ে মাথা বানিয়ে সেটাতে স্কিন কালারের রং দিয়ে আমাদের মুখ আঁকতে হবে। মরিস জনকে বলে তুমি যেহেতু জেলে সেলুনে কাজ করো, তুমি সেখান থেকে কিছু নকল চুল নিয়ে আসবে, যাতে আমরা পুতুলটাতে লাগিয়ে দিয়ে সত্যি মানুষের মতো বানাতে পারি। পালানোর দিন রাতে এই পুতুলগুলো আমাদের বেডে শুয়ে রেখে গায়ে কাঁথা দিয়ে আমাদেরকে চুপি চুপি পালিয়ে যেতে হবে। তারপর মরিস ক্লারেসকে বলে তুমি যেহেতু টেইলারের কাজ করো, তুমি আমাদের জন্য রেইনকোটের ব্যবস্থা করবে, আমি যেভাবে বলে দেব তুমি সেইভাবে সেলাই করে আনবে। আমরা হাওয়া ঢুকিয়ে ওইটা লাইফ জ্যাকেট বানিয়ে নেব। এই লাইফ জ্যাকেট দিয়ে আমরা পানিতে ডুবে যাব না, আর যতই ঠান্ডা হোক আমাদের তেমন ক্ষতি হবে না। এই সমুদ্র পাড়ি দিয়ে যে শহরটা আছে সেটা হলো ফিস্কো। আমরা প্রথমে সেখানে যাব না, কারণ আমাদের না পেয়ে সবাই খোঁজাখুঁজি করবে এই শহরটাতে। আমরা কষ্ট করে অ্যাঞ্জেল আইল্যান্ড নামে একটা দ্বীপে যাব, কারণ আমরা পালিয়ে যাওয়ার পর গার্ডরা প্রথমে সমুদ্র, তারপর ফিস্কো শহর, তারপরে আইল্যান্ড খুঁজবে। তারা ওই পর্যন্ত যাওয়ার আগেই আমরা এখান থেকে পালিয়ে যাব। প্রতিদিন রাতেই আমরা ভেন্টিলেশন খোদাইয়ের কাজ করব। যখন একজন কাজ করবে অন্যজন তখন গার্ডদের উপর নজর রাখবে। সেদিন রাত থেকেই যে যার মতো ভেন্টিলেশন খোঁড়ার কাজ শুরু করে দেয়। মরিস যখন ভেন্টিলেশন খুঁড়ছিল তখন চার্লস বাইরে পাহারা দিচ্ছিল গার্ড আসে কিনা। নেল কাটার খুব ছোট হয়, তাদের ভেন্টিলেশন খোঁড়ার কাজ তেমন ভালোভাবে এগোতে পারে না। পরের দিন খাবার খাওয়ার সময় মরিচের মাথায় একটা বুদ্ধি আসে।
সে তার খাবার চামচটা জুতোর সাথে ঘষে ময়লা বানিয়ে গার্ডের ময়লা চামচ চেঞ্জ করে দিতে পারে। গার্ড তাকে একটা নতুন চামচ নিয়ে আসতে বলে। তারপর জন আর মরিস দুজন মিলে গার্ডের কাছে নতুন চামচ দিতে যায়। সেখানে জন গার্ডের সাথে কথা বলে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়, আর সেই সুযোগে মরিস সেখান থেকে 2টা চামচ সরিয়ে নেয়। রাতে ইংলিশ বই দিতে আসলে মরিস জিজ্ঞাসা করে এখানে কি ঢালাইয়ের কোনো জিনিসপত্র পাওয়া যাবে। তখন ইংলিশ বুঝতে পারে মরিস এখান থেকে পালানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। তখন ইংলিশ বলে, আমি তোমাকে আগেই বলেছি এখান থেকে পালানো এতটা সহজ না, তুমি যেটা করছো ভুল করছো, আর এই ভুলের কারণে তোমার জীবন চলে যেতে পারে। এত বছরে আমি জেল থেকে পালানোর কথা চিন্তাও করিনি, আর তুমি এত জেদ করছো, না জানি কোন অঘটন ঘটে। ইংলিশের এসব কথায় মরিস কোনো কিছুই মনে করে না। পরের দিন খাবার খাওয়ার সময় মরিস লিটমাসকে তার খাবার ইঁদুরের জন্য খাবার দিয়ে তার থেকে ম্যাচের বক্স চেয়ে নেয়। লিটমাস রাজি হয়ে তার ম্যাচ মরিসকে দিয়ে দেয়। এরপর রাতে মরিস নেল কাটারের হ্যান্ডেল খুলে চামচের সাথে আগুনের তাপ দিয়ে ঝালিয়ে একসাথে জুড়ে নেয়। তারপর এটা কাজে লাগিয়ে সে তার রুমের ভেন্টিলেশন ভাঙার কাজে ব্যবহার করে। চার্লি তার কাজ অনুযায়ী পাহারা দিতে থাকে। যদি কোনো গার্ড এদিকে আসে তাহলে সে সিটি মেরে সতর্ক করে দিবে। আজ সে পাহারা দিতে দিতে তার চোখ লেগে আসে। হঠাৎ সেখানেই একটা গার্ড চলে আসে। ভাগ্যক্রমে তার ঘুম ভেঙে যায়, কিন্তু টেনশনের কারণে চার্লি সিটি বাজাতে পারছিল না। তখন সে হাতের কাছে থাকা কিছু একটা ফেলে দেয়, যার শব্দ পেয়ে মরিস সতর্ক হয়ে যায় আর ভেন্টিলেশন ঢেকে সেখানে শুয়ে পড়ে। গার্ড এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে কিছু পুড়িয়েছো? তোমার রুম থেকে গন্ধ আসছে। মরিস বলে, স্যার আপনি এখানে থাকার পরে সিগারেট খাওয়ার সাহস কি করবে, আর আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। গার্ড খুশি হয়ে চলে যায়, কারণ সে ভাবে কেউ তো তাকে সম্মান করে। গ্রিল কাটার জন্য মরিচের এমন ধারালো কিছু প্রয়োজন, যার কারণে সে পরের দিন কাঠ কাটার কাজ করতে গিয়ে ছুরির মতো ধারালো একটা ব্লেড তুলে নেয়। তখন চার্লি তাকে বলে, মেটাল ডিটেকটিভ এড়িয়ে তুমি কি করে এটা বাইরে নিয়ে যাবে? মরিচ বলে, সেটা আমি বুঝে নেব। মরিচ বাইরে আসলেই দরজায় মেটাল ডিটেক্টর ব্যস্ত থাকে। গার্ড তাকে ধরে ফেলে। গার্ড তাকে জিজ্ঞাসা করে, এটা নিয়ে যাচ্ছিলে কেন? মরিচ বলে, স্যার কাপড় শুকানোর জন্য এটা নিয়ে যাচ্ছিলাম। গার্ড বলে, বেশি চালাকি করার চেষ্টা করো না, এটা আমার কাছে দিয়ে দাও। গার্ড তার কাছ থেকে মেটালটা নিয়ে সম্পূর্ণ চেক করে পাঠিয়ে দেয়। মূলত মরিচ সেখান থেকে একটা মেটাল চুরি করেনি, করেছিল 2টা। একটা সে জুতার তলায় আঠাতে লাগিয়ে আনে, আর অন্যটা হাতে করে নিয়ে আসে, যেটা গার্ডের কাছে ধরা পড়ে যায়। সেই মেটাল দিয়ে ভেন্টিলেশন কাটতে সক্ষম হয়। তারপর কাগজ দিয়ে মাথা তৈরি করে সেখানে রেখে ছাদে চলে যায় পর্যবেক্ষণ করার জন্য। গার্ড চার্লিকে জিজ্ঞাসা করে, আজ তোমার বন্ধু অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। চার্লি অনেক ভয় পেয়ে যায়। সে বলে, স্যার আজকে মরিচ অনেক ক্লান্ত, তাই সে আগেই ঘুমিয়ে পড়েছে। এমন সময় গার্ডের হাত থেকে লাঠিটা পড়ে যায়। সে লাঠিটা তুলতে গিয়ে দেখে মরিচের চুল আজ খুব অদ্ভুত দেখা যাচ্ছে। সে যখন মরিচের মাথায় হাত দিতে যায়, চার্লি তো পুরোপুরি ভয় পেয়ে যায়। আজ বুঝি মরিচ ধরা পড়ে গেল। তাদের প্ল্যান হয়তো এখানেই শেষ, চিরদিনের মতো হয়তো বন্দী হয়ে থাকা লাগবে। এমন সময় মরিস বলে, স্যার কি হয়েছে? আজকে আমার চুল বেশি ভালো লাগছে। মূলত শেষ মুহূর্তে এসে মরিস তার জায়গায় শুয়ে পড়ে। এটা দেখে চার্ল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরের দিন খাবার টেবিলে এসে মরিচ বলে, ছাদের উপরে যে গ্রিলটা আছে সেটা অনেক উঁচু, সেখানে পৌঁছাতে হলে অন্য কারো সাহায্য প্রয়োজন। জন বলে, আমার ভেন্টিলেশন আমি কেটে ফেলেছি, আজকে রাতে গিয়ে ছাদে দুজন মিলে গ্রিলটা কেটে ফেলবো। তো যাই হোক, তাদের কথা মতো রাতে দুজন অবাক হয়ে যায়, কারণ সে গ্রিলটা খোলার মতো কোনো উপায় নেই। একটাই মাত্র পথ খোলা, সেটা হচ্ছে গ্রিলটাকে কেটে ফেলা। পরের দিন তারা যখন মিউজিক রুমে গিয়ে তাদের নিজের পছন্দ মতো বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, তখন সেখানেই মরিস ছোট একটা ফ্যান দেখতে পেয়ে তার বক্সের ভিতরে পুরে নেয়। ভাগ্যচক্রে এবারও সে বেঁচে যায়, কারণ মরিস বেরিয়ে আসার পর গার্ড বাকি সবাইকে চেক করতে শুরু করে। তারপরে ফ্যানের সাহায্যে তারা গ্রিল কাটতে সক্ষম হয়। তারপর তারা সিনেমা দেখার সময় মিটিং করে। মরিস জিজ্ঞাসা করে, রেইনকোটের কি অবস্থা? ব্যবস্থা হয়ে গেছে, এখন শুধু পালানোর অপেক্ষা। পরদিন সকালে খাবার টেবিলে অফিসার এসে ডগের ফুল নষ্ট করে ফেলে, কারণ ডগ মারা গিয়েছে, যেটা দেখে এখানকার সবাই রেগে যায়। লিটমাস বলে ওঠে, তুমি কেন ফুলটা নষ্ট করলে? অধিক উত্তেজিত হওয়ার কারণে লিটমাস সেখানে হার্ট অ্যাটাক করে পড়ে যায়। সবাই তাকে তুলতে গেলে অফিসার বলে, তোমরা অল্পতেই কেন দুর্বল হয়ে যাও? সে মাটিতে পড়ে গেছে, মারা যায়নি। সেই রাতেই তারা এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো এই দিন রাতে ইংলিশ ম্যাগাজিন দিতে আসলে মরিস হাত মিলিয়ে বলে, তোমার সাথে শেষবারের মতো হাত মেলাচ্ছি। এটা শুনে ইংলিশ বুঝে যায় মরিস কোনো না কোনো প্ল্যান বানিয়ে ফেলেছে। এদিন গার্ড হঠাৎ করে মরিচের রুম চেক করার জন্য আসে। এটা দেখে মরিস মনে মনে অনেক ভয় পেয়ে যায়। তবে আজই বুঝি তার খেল খতম। কিন্তু সে বিপদের সংখ্যা বুঝতে পেরে আগে থেকে সবকিছু এত গোছালো ভাবে করে রেখেছিল, যা দেখে কারো বোঝার উপায় নেই ভেন্টিলেশন কেটে কাগজ দিয়ে একে সেট করে রাখা হয়েছে। গার্ড অফিসারকে বলে, আমার তোমাকে সন্দেহ হয়, কারণ মরিস আর চার্লি সারা রাত কি যেন গল্প করে। তখন অফিসার বলে, পরের দিন ওদের দুজনের সেল চেঞ্জ করে দিও, তাহলে একসাথে থাকা হবে না আর গল্পও হবে না। সকালবেলায় তারা খেতে বসলে উইফ এসে মরিসকে চোখ দিয়ে বলে, আজ রাত হবে তোমার এখানেই শেষ রাত। মরিস মনে মনে ভাবে, আসলেই আজ রাত হবে আমার এখানে শেষ রাত।
দুপুরবেলায় তার সাথে গেলে উইফ হামলা করতে আসলে ইংলিশকে বাঁচিয়ে নেয়। ইংলিশ মনে মনে চাইতো মরিস কোনো না কোনো ভাবে সফল হোক। তো যাই হোক, রাত হলে তাদের পালিয়ে যাওয়ার সময় হয়ে যায়। শেষ মুহূর্তে চার্লি অনেক ভয় পায়, যার কারণে সে জেল ছেড়ে পালাতে চায় না। অন্যদিকে তারা তিনজন ছাদে চলে আসে। ছাদে গার্ড স্পটলাইট দিয়ে ঠিক করার সময় তারা সেখানেই শুয়ে পড়ে, যাতে গার্ড তাদেরকে না দেখতে পারে। এভাবেই তারা ধীরে ধীরে বিল্ডিং এর শেষ প্রান্তে চলে আসে। এদিকে চার্লি খুব সাহস নিয়ে তার রুম থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। সে কি করে ছাদের ওখানে এসে একা একা গ্রিল টপকাতো। অন্যদিকে বাকি তিনজন ছাদ থেকে নিচে চলে আসে। সেখানে কাটা তারের একটা বেড়া দেখতে পায়। এবার একে একে তিনজন এই বেড়া পার হয়ে এ পাশে চলে আসে। এখন তাদের সামনে ঘন একটা জঙ্গল পাড়ি দিতে হবে। জঙ্গলের মাঝখানে তারা একজন গার্ডকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। গার্ড তাদের দেখার আগে লুকিয়ে পড়ে। ততক্ষণে তারা সমুদ্রের এক প্রান্তে চলে এসেছে। তারপর তাদের রেইনকোট দিয়ে বানানো লাইফ জ্যাকেট নিজেদের মুখের হাওয়া দিয়ে ফুলাতে শুরু করে। এটা পরেই তারা কোনো মতে তিনজনে সাঁতার কাটতে থাকে। সকালবেলায় প্রতিদিনের মতো গার্ড সেল চেক করতে থাকে। চার্লি তার সেলে দাঁড়িয়েছিল। সে যদি একটু সাহস করত, তাহলে বাকি তিনজনের মতো সেও আজকে এখান থেকে পালিয়ে যেতে পারত। ওইদিকে গার্ড চারদিকে জিজ্ঞাসা করে, তোমার বন্ধু মরিচ এখনো ঘুমিয়ে আছে কেন? গার্ড মরিচকে ডাকতে থাকে, কিন্তু মরিচ আর ওঠে না। এটা দেখে গার্ডের অনেক রাগ হয়ে যায়, আর সেল খুলে সে তার মাথায় জোরে একটা আঘাত করে। তখন পুতুলের মাথা ছিটকে নিচে পড়ে যায়। গার্ড তখন বুঝতে পারে এটা নিশ্চয়ই মরিচ বানিয়েছে। সে সেখানে দ্রুত ইমার্জেন্সি বেল বাজিয়ে দেয়, আর চারিপাশে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। জেলের অফিসার মনে করে এখান থেকে পালিয়ে তারা পানির ভিতরে আসলে মরে পড়ে থাকবে, কারণ পানি যে পরিমাণে ঠান্ডা তাতে কেউ বাঁচতে পারবে না। অফিসার বলে, তারা যখন পালাচ্ছিল তোমরা কি করছিলে? ঘুমিয়েছিলে? এতদিন যাবত ধরে এত কিছু হলো, তোমরা কেউ কিছু জানো না, কিছুই ঠিক পাওনি। তখন অফিসার একটা পাথরের উপর ডগের সেই ফুলটা দেখতে পায়, অর্থাৎ তাকে একটা ট্রেড দিয়ে যায়। গার্ডরা অনেক খোঁজাখুঁজি করার পরও তাদের কোথাও খুঁজে পায় না, এমনকি তাদের লাশও খুঁজে পাওয়া যায় না। অফিসার তার চাকরি বাঁচানোর ভয়ে মিথ্যা রিপোর্ট করে। সে বলে এই পানিতে তারা তিনজন মারা গেছে, কারণ হেড অফিস থেকে এখানে লাশ দেখতে আসবে না। এভাবেই এই অসাধারণ গল্পটা শেষ হয়।